আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি সমমানের পরীক্ষার্থী, তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ ভোকেশনাল থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান স্যার। রাত পোয়ালেই তোমাদের কাঙ্ক্ষিত সেই গণিত পরীক্ষা, সেই গণিত ভিত্তিকে কিছুটা কাটিয়ে ওঠার জন্য আমার এই উদ্যোগ। আজ তোমাদের সাথে আলোচনা করব এই রাত্রে তুমি আসলে কোনটা রিভিশন দিবা, কি আসতে পারে এটা নিয়েই। আমি এখানে মূলত তোমাদের টোটাল সিলেবাস নিয়ে কথা বলবো, অর্থাৎ সিলেবাসের কি পড়তে হবে এবং এই যে টোটাল ভিডিওটা যে কি অঙ্ক তোমাকে করতে হবে, আমি টোটাল অঙ্কের স্লাইড তোমাকে দিয়ে দেবো টোটালি ফ্রিতে, একদম ডিসক্রিপশন লিঙ্কে নিয়ে তুমি ডাউনলোড করে নেবে, অথবা কমেন্ট করলে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধি তোমাকে এটা দিয়ে দেবে। এখন আমি যদি প্রথমেই কথা বলি, তোমাদের প্রথমে বলা আছে একটি সমাধান করো নিয়ে। সমাধানটি চলতি বছর অনেক ইম্পর্টেন্ট, তবে সমাধান কমন না খোঁজাটাই ভালো, কারণ সমাধান কমন নাও পড়তে পারে। অঙ্কটা তোমরা করবে প্রথমে যে সমাধানটা রাখা হয়েছিল তোমাদের সাজেশনে। এরপরে দেখো তোমাদের দ্বিতীয় নাম্বারে যে প্রশ্নটা রাখা হয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেয়া আছে 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যা থেকে 45 কম সংখ্যাটি কত। এই অঙ্কটাও চলতি বছরের অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমাদের এই অঙ্কটাও এবছর আসার মতো। অঙ্কটা ভালো করে একবার দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে। এরপর যদি আমরা একটু স্লাইডের পরের পেজে যাই, স্থান বিনিময় করলে যেটা পাওয়া যায়, যেহেতু দুইটার সংখ্যার, এর জন্য বিয়োগ করলে হয় 45, এর জন্য আমরা বিয়োগ করেছি। আমরা যদি স্লাইডের পরের অঙ্কটা যাই, একটা লঞ্চের যাত্রী সংখ্যা দেওয়া আছে, মাথাপিছু কেবিন ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া 30 টাকা হলে মাথা পিছুর মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? আমরা অঙ্কটা আসলে ইজিলি ভাবে করতে পারবো। কেবল যাত্রীর সংখ্যা 9 জন পাবো। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে যে মুদ্রার সংখ্যা কত, অর্থাৎ 120টি 25 পয়সার এবং 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হয়। কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? আচ্ছা, এরপরে তোমাদের জন্য যেটা রাখছি সেটা হচ্ছে গিয়ে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তবে এখান থেকে 3টে অঙ্ক আসে পাশাপাশি, যেখান থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে। তবে চলতি বছরের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এইটার থেকে আর যে দুটো অঙ্ক ছিল, অর্থাৎ তোমার একটা অঙ্ক ছিল তোমাদের মেঝের একটা ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া ছিল এবং একটা বাহু দৈর্ঘ্য অন্তর 3 মিটার, এটা অনেক ইম্পর্টেন্ট। এর মাঝখানে একটা তোমাদের সমাধান দিয়েছি, সমাধানটাও অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে। সমাধানটা একটু করে প্র্যাকটিস করে যাবে। যে কথা বলছিলাম যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ভূমির ক্ষেত্রফল 840 বর্গমিটার হলে এর উচ্চতা কত হবে? ডেফিনেটলি একটা সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে অঙ্কটা করতাম সেক্ষেত্রে আরো ইজি হতো। এখানে যেটা করছি সেটা অনেক ইজি, এভাবে তোমরা করে ফেলবে। ছবিটা আঁকা অত্যাবশ্যক কিনা অনেকে প্রশ্ন করবে। ছবিটা আসলে তোমার বোঝার জন্য, ছবি আঁকলে তুমি অঙ্কটা বুঝতে পারবে। এইটাই মূলত আমি এই অঙ্কটার কথা বলছিলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য। এই অঙ্কটা চলতি বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা আসি পরের অঙ্কে, পরের অঙ্ক আমাদের ছিল মূলত বীজগণিতিক যে অধ্যায়। এই অধ্যায় থেকে পিতাপুত্রের অঙ্ক ডেফিনেটলি চলতি বছরের জন্য এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মানে তাদের বর্তমান বয়স কত। পিতাপুত্রের ক্ষেত্রে বর্তমান একজনের বয়স 35, আরেকজনের বয়স 10। এরপরে এই সমাধানটা আসলে অনেকের কাছে একটু কঠিন মনে হয়। মূলত যোজন বিয়োজন দুবার করলেই অঙ্কটা মিলে যায়। আমি লাইভ ক্লাসে এই অঙ্কটা করিয়েছিলাম, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। পরের অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমি কালকে করিয়েছিলাম লাইভ ক্লাসে। তোমাদের জন্য পরের যে অঙ্কটা সেট করেছি, এই অঙ্কটা তোমরা অনেকেই জানো এবং অনেকের কাছে অনেক প্রিয় একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। এটা তোমরা সহজে করতে পারবে। ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণ করতে বলছে। এরপরে স্লাইডে যে আমাদের যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অঙ্কটা একটু বড়, একান্তরকরণ করে এরপরে বিয়োজন করতে হয়, কিন্তু তুমি যদি একটু কোর্ডিয়ালি অর্থাৎ একটু চেষ্টা করো তাহলে পারবে, অর্থাৎ এবিসি ক্রমিক সমানুপাতিক। এরপরের অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে? সো দ্যাট এটা অনেক সহজ একটা অঙ্ক, এবং এখানে 10% এর জায়গায় কিন্তু 20% আসবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 44%। আমি কিন্তু দুটো অঙ্ক দেইনি, একটা অঙ্ক দিয়েছি, কারণ তুমি যদি আসে আটটাও পারবে। 3 জন মাছ ধরার যে অঙ্কটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, অবশ্য যদিও গত বছর এসেছিল, কিন্তু ইম্পর্টেন্টের জায়গা থেকে একটু কম নেই। এরপরে দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক অনেক আসে। ছোট অঙ্কগুলো, একটা অঙ্ক ছোট অঙ্ক এবছরও দিবে, এবং সেটা এইটা দেয় নাকি অন্য আরেকটা দেয় এটা দেখার বিষয়।
আবার দেখো ১ ঘন সেমি কাঠের ওজন, এবং দেখো কাঠের ওজন ভাগ পানির ওজন ইনটু 100। আমরা প্রতিটাই ১ গ্রাম কাঠের ওজন এবং ১ গ্রাম পানির ওজন দুটা গ্রামে কনভার্ট করে এরপর অঙ্কটা করব। ভুলে মনে হয় মাসের অঙ্কটা ২ বার দেওয়া হয়েছে, এজন্য সরি। এরপরে আসো ক্রিকেট খেলার এই অঙ্কটা এবছরের জন্য ডেফিনিটলি ইম্পোর্টেন্ট, যেহেতু কারণ ২২ সালে আসছে, ২৪ সালে আসছে, কেন ২৬ সালে কেন নয়? বুঝতে পেরেছো অবশ্যই। এরপরে আসো ২০% বৃদ্ধি হলে অঙ্কটা দেওয়ার প্রয়োজন ছিল না, আবারও দেওয়া হয়েছে যেহেতু অঙ্কটা রিপিট হলো। প্রয়োজন নেই, এটা আগের নিয়মেই করবো, আগের নিয়মে করলেই সহজ ছিল আগের নিয়মটা, এই নিয়মটা একটু ক্রিটিক্যাল করছে। এরপরে আসো এই অঙ্কটা চলতি বছরের জন্য একটু আমার কাছে 3 স্টার দিয়ে দাও। এই অঙ্কটা জমির সেচের সুযোগের আগের এবং পরের ফলনের অনুপাত। এই অঙ্কটা একটু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিম লেভেলের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, একটা জমির সাথে অপর একটা জমির ক্ষেত্রফল চেয়েছে, সেক্ষেত্রে অপর জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। সমাধান চাওয়া হয়েছে আর গুণন পদ্ধতিতে, তোমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করেছো, এটাও এখান থেকে করে ফেলবে। এরপরে আর গুণন পদ্ধতিতে আরো সমাধান রয়েছে, সমাধান তোমাদের অল্প কয়টা আছে, ৫-৬টা, এখান থেকে ৫-৬টাই করবে এবং কোনোটাই বাদ দেওয়া যাবে না, সমাধানটা একবার একটু দেখে যাবে। মূলত বইয়ের সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক একসাথে করে তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া মানে হচ্ছে তুমি একটু যদি এই রাতের শেষ রাত্রটার এই গুরুত্বপূর্ণ রাত্রে তুমি যদি একটু নিজেকে ঝালিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তুমি আরো বেশি ভালো একটা পারফরমেন্স করার সুযোগ থাকবে। এবং প্রতিটা অঙ্ক যদি একবার দেখতে পারো অথবা যদি বারবার ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার রেজাল্ট ভালো করার সম্ভাবনা অনেক বেশি আসবে। ২৫ নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেক খুব বেশি বড়ও না, একটু কিন্তু সমাধান করতে হয়, এর জন্য এটা করে ফেলবে। এরপরে ২৬ নাম্বার অঙ্কটা আবার এক্সট্রিম লেভেলের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নৌকার অঙ্কটা ওই বছর অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ২ টা অঙ্ক এই বছর এসেছে, কিন্তু সামনের বছর আবার আসতে পারে, অসুবিধা নেই, গত বছর এসেছিল। ধারায় চলে আসছি। ধারার কথা বলতে গেলে ধারা থেকে আসলে কোন পদ, এই টাইপের একটা প্রশ্ন সবসময় থাকে যে একটা ধারার কোন পদ এইটা। এরপরে এই যে অঙ্কটা দেওয়া আছে ৮ নাম্বার, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু ক্রিটিক্যাল, হয়তো অনেকের কাছে মনে হতে পারে, কারণ সমীকরণ দুটো থেকে বিয়োগ করে আলাদাভাবে ডি এর মান -1 বের করতে হয়, এরপরে আবার এটা ইনপুট করতে হয়, এর জন্য অনেকের কাছে একটু কঠিন মনে হয়, বাট অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং ২-১ বার প্র্যাকটিস করলে আশা করি সহজ মনে হবে। ৯ নাম্বার অঙ্কটা, এখানে সমষ্টির মান চেয়েছে, ডেফিনিটলি অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সমষ্টির মান চেয়েছে, এখান থেকে সমষ্টির মান হবে ৪২। সো অনেক 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 ইম্পর্টেন্ট। এরপরে তোমার পরের অঙ্কটা আছে, এই একটা সমান্তর ধারার ১২তম পদ ৭৭, ২৩ পদের সমষ্টি চেয়েছে। এই অঙ্কটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এরপরে n পদের সমষ্টি দেয়া আছে -১৪৪, n এর মান কত? এটাও করতে হবে। এরপরে দেখো তোমাদের আরেকটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আ এই যে ১ম ৮ পদের সমষ্টি নির্ণয় করো। এটা মূলত উদাহরণের অঙ্ক। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এখানে এক সমস্ত ১২৭ ডিভাইডেড বাই ১২৮ হয় অ্যান্সার। তুমি যদি কাটাকাটি না করে ২৫৫ বাই ১২৮ লেখো, সেক্ষেত্রেও হবে। 5 প্লাস x প্লাস y এর একটা অঙ্ক রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে তোমাদের লগের অঙ্ক। লগের অঙ্ক তো সবসময়ই ইম্পর্টেন্ট থাকে। এরপরে দেখো তোমাদের জন্য পরে যেটা রয়েছে সেটা হচ্ছে n পদের সমষ্টির অঙ্ক, যেখানে n এর মান নির্ণয় করতে হবে, n এর মান 7 হবে। আমরা যদি এরপরে গণিতের উপপাদ্য অংশে যাই, উপপাদ্য তোমাদেরকে মূলত অনেকগুলো সাজেস্ট করা হয়েছিল। এখান থেকে তোমরা যদি পারো, এখান থেকে আমি একান্তইভাবে খুব বেশি ইম্পর্টেন্ট বলবো উপপাদ্য ১৩ নাম, এই ২৮, সরি উপপাদ্য ১৮। এরপরে এই যে এক্সট্রা উপপাদ্য, অর্থাৎ অনুসিদ্ধান্ত ছিল একটা, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি। এরপরে বৃত্তের ব্যাসী বৃহত্তম যা, এটা অনুসিদ্ধান্ত এবং এটাও ৪ মার্কসের জন্য আসতে পারে এক্সট্রায়, তাহলে তো অনেক ভালোই হয়। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, যেখানে প্রমাণ করতে বলছে এ ও বি প্লাস সি ও ডি ইকুয়াল টু 2 ইন্টু এ ই বি। সহজ একটা জিনিস ছিল। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে মূলত যে ২৬ নাম্বার, যেটা তোমাদের পাঠ্য বইয়ের, অর্থাৎ একটা স্পর্শকদ্বয় সমান ছিল। এরপরে এ ও সি একই সরলরেখায় অবস্থিত, ডেফিনিটলি ইম্পর্টেন্ট, এটা জেনারেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আরো। এরপর উপপাদ্য রয়েছে ২০ এর জন্য একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সো ইম্পর্টেন্ট। এরপরে আসো ২১ নাম্বার, ২১ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে।
এরপর যদি আমরা তাকাই যে ১০ নাম্বারে একটা রয়েছে যে এইটাও এই যে ছোট্ট একটা যে কথা একটু তোমাদেরকে বলবো, এটা একটা ছোট্ট উপপাদ্য। এই উপপাদ্যটা একটু ভালো করে পড়বা। ত্রিভুজের ABC এক সমকোণ একটা বিন্দু এবং প্রমাণ করতে হবে যে BC² + AD² একদম ৩ থেকে ৪ লাইনের একটা। এটা একটু ভালো করে দেখে যাবে। এমন একটা ত্রিভুজ আঁকতে হবে। তোমাদের একটা সম্পাদ্য আমি আগেই এড করে রেখেছি। এই সম্পাদ্যটার ব্যাপারটা হচ্ছে সম্পাদ্য তোমাদের আগের সাজেশনে একটা কম দেওয়া ছিল, অর্থাৎ ৫ টি দিয়েছিলাম। এটার জন্য একটু ঝুঁকি এড়ানোর জন্য এখান থেকে একটা সম্পাদ্য বাড়িয়ে দিলাম। এরপরে তোমাদের যে শীটটা আসবে সেটা হচ্ছে গিয়ে মূলত সম্পাদ্য অংশ। সম্পাদ্য থেকে আমি আগে থেকেই বলছি ৫ টা সম্পাদ্য করলে ইনশাআল্লাহ ১০০% কমন হবে। এর সঙ্গে আরেকটা যোগ করে দিলাম সর্বশেষ পেজে, সেটি তোমরা নিয়ে নিও। অন্তবৃত্ত অনেক ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য। এরপরে তোমাদের জন্য দেওয়া হয়েছে পরিবৃত্ত। পরিবৃত্ত, অন্তবৃত্ত একটা ইনশাআল্লাহ পরীক্ষায় পাবেই। এরপরে তোমাদের জন্য দেখা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকতে হবে। সো ইম্পর্টেন্ট। এরপরে আছে বৃত্তের এমন একটা স্পর্শক আঁকো যাতে অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি, এটাও ইম্পর্টেন্ট। এরপর কোনো বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যাতে নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। এটা ছোট করার কোনো সুযোগ নেই। এই ৫ টি করলেই হবে। পরিমিতি অংশ নিয়ে তোমাদেরকে অনেকবার অনেক কথা বলছি, লাইভ ক্লাসও করাইছি। পরিমিতি অংশে তোমাদের মূলত যে কয়টা অঙ্ক দেওয়া হচ্ছে কয়টা অঙ্কই করতে হবে। তোমাদের প্রথমে হয়েছিল মই-এর যে অঙ্কটা, সো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে এই অঙ্কটা এক্সট্রিম লেভেলের ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট যদি বলা হয় সেটা এটাই বলবো এই অধ্যায়ের ক্ষেত্রে। এরপরে পরের অধ্যায় যদি আসো সেক্ষেত্রে বর্গাকার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ ১৬.২ অধ্যায়ের এটা অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে ১৬.২ এই অঙ্কটাও ইম্পর্টেন্ট যে তবে ১৬.২ এর আগের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে ১৬.৩ এর একটা বৃত্তের পরিধি দেয়া আছে। ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো বা কর্ণের দৈর্ঘ্য যাই চাক পারবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, ঘনকের আয়তন এবং দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে আছে ঘনকাকৃতির একটা বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এরপরে দেওয়া আছে ১২ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলনের ভূমির ব্যাসার্ধ ৫ সেন্টিমিটার, আয়তন নির্ণয় করতে বলছে। এবং সর্বশেষে আছে মনে হয় একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে এবং আয়তন দেয়া আছে। বেলুনের উচ্চতা, ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ডেফিনিটলি আমি মনে হয় একটা অঙ্ক আগে বাদ দিয়ে গিয়েছিলাম। এর জন্য ২ টা আরো এক্সট্রা দেওয়া হয়েছে। এই ২ টাও যদি পারো করে দিও, অসুবিধা নেই। চাকার ব্যাসের অঙ্কটাও স্কিপ করা হয়েছে। এর জন্য এটা শেষে এড করে দেওয়া হয়েছে। চাকার এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি এখন বলবা তোমাদেরকে মূলত ২৪ টা অঙ্ক করতে হয় সব মিলিয়ে, যেহেতু সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অনেক বেশি পড়তে হবে এবং সব মিলিয়েও কিন্তু অঙ্ক ৬০ এর বেশি না। এখন আসো ৬৭ পেজের একটা আমি পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মূলত পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমাদের জন্য প্রথমে রাখা হয়েছে গড় নির্ণয় করা, অনেক ইম্পর্টেন্ট একটা। এরপরে রাখা হয়েছে মধ্যক। মধ্যক ২ টাইপের থাকে। আমি কিন্তু ২ টাই পাশাপাশি তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা ভুলটা না করো এবং ২ টার পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারো যে কোন টাইপেরটা কেমন করে। এবং পরে তোমাদের জন্য যেটা রাখছি সেটা হচ্ছে গিয়ে প্রচুরক। প্রচুরক নির্ণয় করার জন্য আলাদাভাবে কোনো ঘর করতে হয় না এবং অনেক ইজি একটা সিস্টেম প্রচুরক করাটা, সেটাও ভালো করে করবে। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে মূলত আ গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা। ডেফিনিটলি ইম্পর্টেন্ট গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা, এবং আমি হোপফুলি বিলিভ করি ২ টা থেকে একটা আসবে। এই ছিল তোমাদের মূলত লাস্ট নাইট রিভিশনের পুরা পিডিএফ, অর্থাৎ ৬৭ পেজের একটা পিডিএফ। এখান থেকে তুমি ভালো করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলেই দিয়েছি। কোন কথাগুলো ইম্পর্টেন্ট এগুলো বারবার করবে এবং ভালোভাবে রিভিশন দিয়ে যাবে। তোমরা একটা মনের মতো পরীক্ষা দাও এটাই প্রত্যাশা করি এবং সাফল্যতা ছিনিয়ে আনো। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।